বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের অর্থনীতির যে গণিত, সেই গণিতের অপটিমাইজেশনের আজকের ক্লাস হচ্ছে 9A। এর আগে আমি 8L পর্যন্ত ক্লাস করিয়েছিলাম। 8L এভাবে নামগুলো দেওয়ার কারণ হচ্ছে যে আগের ক্লাসগুলো মোবাইল ক্যামেরায় ছিল বলে ওগুলো উইথড্র করেছি, আর শেষের দু একটা ক্লাস আবার এই ক্যানন ক্যামেরায় ছিল, ওগুলো রাখার জন্য এই নামের ভিতরে একটু পার্থক্য এনেছি। আজকে 9A ক্লাসে আমরা আলোচনা করব কনস্ট্রেন্ট অপটিমাইজেশন। কনস্ট্রেন্ট মানে শর্তযুক্ত চূড়ান্তকরণ, বা শর্তযুক্ত সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ধারণ আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এইটা ফার্স্ট ইয়ার অনার্সও আসতে পারে, আসে, তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটি দ্বিতীয় বর্ষ অনার্সের ক্ষেত্রে, মাস্টার্স প্রিলিমিনারির ক্ষেত্রে। আমি আজকের ক্লাসে যে শর্তযুক্ত চূড়ান্তকরণ অর্থাৎ সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ কিভাবে করতে হয় সেটার বেসিক জিনিসগুলো আজকে আলোচনা করব, এবং আজকে যা আলোচনা করব সেটা তোমরা একটা খাতায় সুন্দর করে উঠিয়ে রাখবে, একেবারে সমীকরণের নাম্বার সহ। তারপরে 9B ক্লাসে যেটা আলোচনা করব, 9B, সেটাতে আজকের ক্লাসের ভিত্তিতে 9Bটা ফলো করবে। একেবারে প্রত্যেকটা কথার অক্ষরে অক্ষরে কি পাবে, মিল পাবে। তা আজকে প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই শর্তযুক্ত সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ বলতে আমরা কি বুঝি। আমি একটা অপেক্ষক লিখলাম ইউ, ইট ইজ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। একটা উপযোগ অপেক্ষক লিখেছি, এইটা এক্স দ্রব্যের ভোগ আর ওয়াই দ্রব্যের ভোগের উপর নির্ভরশীল। আমি তোমাকে বললাম যে কি পরিমাণ এক্স এবং ওয়াই দ্রব্য ভোগ করলে উপযোগ সর্বোচ্চ হবে, কি পরিমাণ দ্রব্য ভোগ করলে। এখন দ্রব্যটা হচ্ছে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য, তাহলে কি পরিমাণ দ্রব্য ভোগ করলে উপযোগ সর্বোচ্চ হবে, কি পরিমাণ দ্রব্য আমি জানতে চেয়েছি। অতএব আমাকে এখানে এক্স এর মান বের করতে হবে আর ওয়াই এর মান বের করতে হবে। যে কোনো মান বের করলে হবে না যেখানে উপযোগ সর্বোচ্চ হয়। এটা হচ্ছে একটি শর্তহীন সর্বোচ্চকরণ। কেন? কারণ এখানে বলা হয়েছে উপযোগটা এক্স আর ওয়াই দ্রব্য ভোগের উপর নির্ভরশীল, এবং এই ভোগের ক্ষেত্রে কোনো ধরনের শর্ত আমাকে দেওয়া হয় নাই। অতএব কোনো ধরনের শর্ত ছাড়া আমি এক্স এবং ওয়াই দ্রব্যের এমন ভোগের পরিমাণ নির্ধারণ করব যেখানে উপযোগটা সর্বোচ্চ হয়। কিন্তু আমাকে যদি প্রশ্ন করে যে এক্স এবং ওয়াই দ্রব্যের কি পরিমাণ ভোগ করলে উপযোগ সর্বোচ্চ হবে, যেখানে বাজেট সমীকরণ হলো মানে এম ইকুয়াল টু px ইন্টু এক্স প্লাস, এই তারিখটা মুছে ফেলছি, আজকে 12ই নভেম্বর ক্লাসটা করাচ্ছি, রেকর্ড করছি। py ইন্টু ওয়াই, যেখানে বাজেট সমীকরণ m ইকুয়াল টু px ইন্টু এক্স প্লাস py ইন্টু ওয়াই। আমরা জানি দুটো দ্রব্য ভোগ যদি করি তা এক্স দ্রব্যের পরিমাণকে এক্স দ্রব্যের দাম দ্বারা গুণ করলে এক্স দ্রব্যের খরচ পাওয়া যায়, ওয়াই দ্রব্যের পরিমাণকে
ওয়াই দ্রব্যের দাম দ্বারা গুণ করলে ওয়াই দ্রব্যের খরচ পাওয়া যায়। দুটো খরচ যোগ করলে অবশ্যই কার সমান হবে? বাজেটের সমান হবে। আমাকে যদি বাজেট সমীকরণ যদি দিয়ে দেয়, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু আর শর্তহীন মানে আনকনস্ট্রেন্ড অপটিমাইজেশন হবে না, তখন এটা হবে কনস্ট্রেন্ট অপটিমাইজেশন মানে শর্তযুক্ত চূড়ান্তকরণ। এখানে হচ্ছে সর্বোচ্চকরণ শর্তযুক্ত। কেন? এখন আমি এক্স এবং ওয়াই দ্রব্য যে ভোগের পরিমাণটা নির্ধারণ করব সেটি কিন্তু এই বাজেটের ভিতরে থাকতে হবে। আমি এমন একটা এক্স এবং ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ নির্ধারণ করেছি যেখানে উপযোগ সর্বোচ্চ হচ্ছে ঠিকই, কিন্তু এটা আমার বাজেটের বাইরে, ক্রয় ক্ষমতার বাইরে, তাহলে এক্স আর ওয়াই দ্রব্যের সেই পরিমাণটা গ্রহণযোগ্য হবে না। অতএব এই ধরনের বাজেট সমীকরণ যদি দিয়ে দেয় তাহলে বুঝতে হবে এখানে উপযোগ সর্বোচ্চ করতে হবে কিছু কি শর্ত সাপেক্ষে বাজেটের ভিতরে থেকে। এটাকে বলে শর্তযুক্ত সর্বোচ্চকরণ বা চূড়ান্তকরণ মানে কনস্ট্রেন্ট অপটিমাইজেশন। আশা করি আমরা কনস্ট্রেন্ট অপটিমাইজেশন সম্পর্কে বুঝতে পেরেছি। অনেক সময় তোমাকে পরীক্ষার প্রশ্নে এইভাবে বাজেট সমীকরণ নাও দিতে পারে। তোমাকে বলতে পারে ভোক্তার বাজেট হচ্ছে 200 টাকা, এক্স দ্রব্যের দাম হচ্ছে কত? ভোক্তার বাজেট হচ্ছে 200 টাকা, তারপর এক্স দ্রব্যের দাম হচ্ছে 5 টাকা, ওয়াই দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা। উপযোগ অপেক্ষক অত এক্স এবং ওয়াই দ্রব্য কি পরিমাণ ভোগ করলে উপযোগ সর্বোচ্চ হবে মানে এক্স আর ওয়াই এর মান বের করা, সর্বোচ্চ উপযোগ বের করো মানে ইউ এর মান বের করা। বাজেট সমীকরণ সরাসরি দেয় নাই, কিন্তু তোমাকে বাজেট সমীকরণ তৈরি করার ইনফরমেশন দেয়া আছে। ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে তোমাকে বাজেট সমীকরণ তৈরি করতে হবে। তুমি লিখবা আমরা জানি বাজেট সমীকরণ m = px * x + py * y। তুমি যদি m দিতে না চাও i প্রতীক দাও বা অন্য কোনো প্রতীক দাও, y দাও, কোনো অসুবিধা নাই। আমরা বাজেটের ক্ষেত্রে i দেই, y দেই, m দেই। দেয়া আছে m = 200, px = 5, py = 10। এক্স দ্রব্যের দাম 5 টাকা বলেছে না, মানে px = 5, ওয়াই দ্রব্যের দাম 10 টাকা, py = 10। বাজেট সমীকরণ এইটা লিখে তারপর এই মানগুলো বলে তারপর তুমি কি করবা? এখানে 200 লিখবা, px এর জায়গায় কত লিখবা? 5x, py এর জায়গায় কত লিখবা? 10y। এর মানে হচ্ছে একটি বাজেট সমীকরণে x এর সহগ হচ্ছে x দ্রব্যের দাম, y এর সহগ হচ্ছে y দ্রব্যের দাম। তো বাজেট সমীকরণটা আমাদেরকে তৈরি করতে হবে। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এই ইনফরমেশন দেয়া আছে আমাকে যে এক্স এবং ওয়াই দ্রব্য কি পরিমাণ ভোগ করলে উপযোগ সর্বোচ্চ হয় মানে এক্স এবং ওয়াই মানটা বের করব, সর্বোচ্চ উপযোগের পরিমাণ বের করো মানে ইউ এর মানটা বের করব। এইটা আমি কিভাবে করব? আমি আজকে তোমাদেরকে একটা ফরম্যাট দেব, দয়া করে ক্লাসটা দেখে দেখে খাতায় উঠাবে, আর আগামী ক্লাসে এই খাতা দেখে দেখে আগামী ক্লাসটা করবে। দেখবে যে শর্তযুক্ত সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ, শর্তহীন সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ হতে আরো সহজ। আমি একটা কথা বলি, এই শর্তযুক্ত সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ আরো অনেক নিয়মে আছে, অন্য নিয়মে তুমি করতে পারো, অঙ্ক হবে। আমি যে নিয়মটা প্রেফার করি আমি সেইটাই দেখাচ্ছি, কিন্তু মনে রাখবে যে আমি যেটা পছন্দ করছি সেটা ছাড়া অন্য নিয়মও যদি করো কোনো অসুবিধা নাই। অনেক সময় বলে দে ল্যাগ্রেঞ্জ গুণকের মাধ্যমে, তখন আমি যে নিয়মটা ফলো করছি সেটা তোমাকে কি করতে হবে? করতেই হবে। একটা জিনিস বলছি,
আমি বলছি কিন্তু আমি যে নিয়ম অনুসরণ করছি, অনেকে বলে স্যার আপনার নিয়মে করেছি। আসলে আমি কোনো নিয়ম দেওয়ার ক্ষমতা রাখি না, আমি নিয়ম অনুসরণ করি। ওকে, প্রথমে আমি কি করব, এই যে বাজেট সমীকরণের এমটা হচ্ছে বাজেট, এই বাজেট থেকে ডান দিকে সবগুলোকে বাম দিকে নিয়ে আসবো। এম মাইনাস পি এক্স ইন্টু এক্স মাইনাস প্লাসটা বাম দিকে চলে আসলে মাইনাস হবে পি ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। অর্থাৎ আমি ডান দিকটাকে 0 করব। তোমরা বাঁশি শুনছো, রাত 12টার পর ওই একটু বাঁশি বাজায়, বুঝছো, এই জন্য বাঁশির শব্দ তোমরা শুনতে পারছো। তো প্লিজ দেখো আমাদের অঙ্কটা কি। প্রথম কাজ হচ্ছে বাজেট সমীকরণ না থাকে তাহলে বাজেট সমীকরণ তৈরি করতে হবে। রেডিমেড দেওয়া থাকলে ভালো। রেডিমেড মানে কি, তোমাকে প্রশ্ন দিবে যে 1000 ইকুয়াল টু 5x প্লাস 10y, তখন তুমি এম লিখবা, মানে 1000 লিখবা। এই অংশটা বাম দিকে নিয়ে আসলে মাইনাস হবে, এটা বাম দিকে নিয়ে আসলে মাইনাস হবে। ডান দিক কি করবা, 0 লিখবা। ঠিক যেভাবে বলছি সেভাবে লিখবা। এরপর তুমি লিখবা, দেখো কি লিখতে হবে বলে দিচ্ছি। এরপর তুমি লিখবে উপযোগ অপেক্ষক। আমি উপযোগ অপেক্ষক বলেছি, সেটা যদি উৎপাদন অপেক্ষক হয় তুমি উৎপাদন অপেক্ষক লিখবা, যেটা আছে সেটা লিখবা উপযোগ অপেক্ষক। এবং বাজেট সমীকরণ, এই বাজেট সমীকরণটা এইটা না, বাজেট সমীকরণ ল্যাগ্রেঞ্জ গুণক, ল্যাগ্রেঞ্জ গুণক ল্যামডা এর সাহায্যে, ল্যাগ্রেঞ্জ গুণক ল্যামডা এর সাহায্যে সমন্বয় করে পাওয়া যায়। সমন্বয় করে সবগুলোতে একই ভাষা। উপযোগ অপেক্ষক হয়তো এটা চেঞ্জ হয়, উৎপাদন অপেক্ষক হবে। এবং বাজেট সমীকরণ ল্যাগ্রেঞ্জ গুণক ল্যামডা, এই ল্যামডাটাকে বলা হয় ল্যাগ্রেঞ্জ গুণক, এর সাহায্যে সমন্বয় করে পাওয়া যায়। নতুন একটা অপেক্ষক তৈরি করবে জেড। আমি জেড নাম দিয়েছি, তোমার ভালো না লাগলে তুমি এল নাম দেবে, এল অথবা ভি নাম দিতে পারো, বা যে কোনো নাম দিতে পারো। প্রচলিত হচ্ছে এল, ভি, জেড এগুলা। আর এখানে যদি জেড প্রতীক থাকতো যদি, তাহলে আমি জেড দিতাম না, আমি এল নাম দিতাম। জেড ইকুয়াল টু, প্রথমে উপযোগ অপেক্ষক লিখবে ফাংশন অফ এক্স ওয়াই, মানে ইউ যে কথা এটা একই কথা। তুমি কিন্তু পরীক্ষার হলে ফাংশন অফ এক্স ওয়াই জায়গায় ইউ ইকুয়াল টু ধরো এক্স টু দি পাওয়ার হাফ ওয়াই স্কোয়ার, মানে উপযোগ অপেক্ষক এইভাবে পেতে পারো। অথবা এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস ওয়াই কিউব, এই ধরনের উপযোগ অপেক্ষক পেতে পারো। যেটা পাবে, যে সমীকরণটা পাবে সেটা লিখবে। আমি এখানে ওই স্বাধীন চলকের আলোকে অপেক্ষকটা লিখেছি। প্লাস দিয়ে একটা ল্যামডা দিবে, ল্যামডা দিয়ে এই বাজেট সমীকরণটা লিখবে, এম মাইনাস পি এক্স ইন্টু এক্স মাইনাস পি ওয়াই ইন্টু ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা অঙ্কে এই স্ট্রাকচার, এটার কোনো ব্যতিক্রম নাই। এখন এই যে জেডকে সর্বোচ্চকরণের যে প্রয়োজনীয় শর্ত পর্যাপ্ত শর্ত যে আগে যে আমি আলোচনা করেছি দুই চলকের ক্ষেত্রে, ঠিক ওইটার মতো কাজ করতে হবে। এখানে 3টা চলক আসবে, ওইটার মতো কাজ করতে হবে। এবং এইটাকে যদি আমি সর্বোচ্চ করি তাহলে এই উপযোগ সর্বোচ্চ হয়ে যাবে বাজেটের সাপেক্ষে, মানে শর্ত সাপেক্ষে সর্বোচ্চকরণ। এখন তুমি লিখবে সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুযায়ী। কি লিখবে?
সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্তানুযায়ী। যদি খরচ অপেক্ষক হতো তাহলে বলতে সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত অনুযায়ী। প্রশ্ন বুঝে কথাগুলো লিখবে। প্রয়োজনীয় শর্তটা কি? ডেল জেড বাই ডেল এক্স। প্রথমে আমি এক্সের সাপেক্ষে অন্তর্কলন করেছি, এটাকে সংক্ষেপে আমি F1 দ্বারা প্রকাশ করেছি। এটা তো আমি আগের ক্লাসগুলোতে ব্যাখ্যা করেছি। এক্সের সাপেক্ষে অন্তর্কলন করেছি ডেল জেড বাই ডেল এক্স, এটা পুরাটাকে সংক্ষেপে F1 দ্বারা প্রকাশ করেছি। F1 মানে কি? এই অপেক্ষককে প্রথম চলক মানে এক্সের সাপেক্ষে অন্তর্কলন করা হয়েছে। অন্তর্কলন করলে আমরা একটা ফলাফল পাবো। অন্তর্কলন করলে আমরা এখানে একটা ফলাফল পাবো। ঠিক আছে, একটা ফলাফল আমরা এখানে কি আমরা পাবো। হ্যাঁ, তারপরে যে এখানে মনে করো এখান থেকেও আমরা, আচ্ছা এখানে যে ফলাফলটা, এই ফলাফলটাকে আমি দিলাম এফ প্রাইম এক্স ওয়াই। এটাকে তো অন্তর্কলন করতে হবে, ফলাফলটা এফ প্রাইম এক্স ওয়াই। তোমাদের এফ প্রাইম এক্স ওয়াই লেখা লাগবে না। এখানে যদি এক্স স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার হাফ হয় তাহলে এক্স স্কোয়ারের অন্তর্কলন হবে টুয়াইস এক্স, আর ওয়াই টু দি পাওয়ার হাফ যা আছে তাই থাকবে। তখন তোমাকে টুয়াইস এক্স ওয়াই লিখতে হবে। আমি অপেক্ষকের আকারে লিখেছি, আগামী ক্লাসে গেলে ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে আমি যদি এক্সের সাপেক্ষে অন্তর্কলন করি, এটা জিরো, এটা জিরো, কারণ এক্সের সাপেক্ষে অন্তর্কলন করলে এক্স হচ্ছে চলক, বাকি সব কনস্ট্যান্ট। ফলে এম কনস্ট্যান্ট, পি ওয়াই ওয়াই কনস্ট্যান্ট, এটা জিরো, এটা জিরো, এক্স চলক। এক্সের সাথে পি এক্স আছে, পি এক্স সহগ হিসাবে থাকবে। এক্সকে এক্সের সাপেক্ষে অন্তর্কলন করলে 1, তাহলে মাইনাস পি এক্স আর ল্যামডা কত? মাইনাস ল্যামডা পি এক্স ইকুয়াল টু জিরো। ডট ডট কয় নাম্বার দেবে? 1 নাম্বার দেবে। ডট ডট 1 নাম্বার দেবে। এখান থেকে তুমি ল্যামডার মান বের করবে, বের করে কয় নাম্বার দিবে? 2 নাম্বার। এখান থেকে কার মান বের করবে? ল্যামডার মান বের করবে, বের করে কয় নাম্বার দিবে? তুমি 2 নাম্বার দেবে। দেখো কথা বুঝছো কিনা। ল্যামডার মান কিভাবে বের করবে? মনে করো এটাকে ডান দিকে নিয়ে যাবে, তারপরে ল্যামডার মান বার করতে হলে পি এক্সটা ডান দিকে চলে যাবে। তুমি যে কোনো মূল্যে ল্যামডার মান বার করবা। এরপরে দেখো তো আমি কি করলাম? ডেল জেড বাই ডেল ওয়াই। ডেল জেড বাই কি? ডেল ওয়াই। ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে এটা কত হবে? F2 হবে। বুঝছো? জেডকে ওয়াই সাপেক্ষে করেছি, দ্বিতীয় চলক F2 নাম দিয়েছি। ওয়াই সাপেক্ষে এটাকে অন্তর্কলন করলে সংক্ষেপে কি লিখতাম? এফ প্রাইম এক্স ওয়াই। এফ প্রাইম এক্স ওয়াই। এটা কিন্তু ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করে লিখেছি। সমীকরণ থাকলে লেখাটা সহজ হবে। আর যেহেতু আমি ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করেছি, ওয়াই নাই কনস্ট্যান্ট জিরো, ওয়াই নাই কনস্ট্যান্ট জিরো, ওয়াই আছে। ওয়াইকে ওয়াই সাপেক্ষে করলে 1 থাকে মাইনাস পি ওয়াই আর ল্যামডা মাইনাস ল্যামডা পি ওয়াই ইকুয়াল টু 0 ডট ডট 3 নাম্বার। দয়া করে মনে রাখবে যে এটা কয় নাম্বার লিখেছি? এটা ডট ডট 3 নাম্বার নিয়েছি। পুরো নাম্বারগুলো কিন্তু কাজে লাগবে। এখন আমার কাজ কি? এখান থেকে ল্যামডার মান বের করা। কার মান বের করা? এখান থেকে ল্যামডা এর মানটা কি করা? বের করা। এই ল্যামডার মানটা কিভাবে বার করবা? এইটা ডান দিকে চলে যাবে, এরপর পিওয়াইটাকে ডান দিকে নিয়ে যাবে, ল্যামডার মান বেরিয়ে যাবে, মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করবে, ল্যামডার মান বেরিয়ে যাবে। অর্থাৎ তোমার কাজ হচ্ছে ল্যামডার মান বের করা। মান তো কত জানি না, ডট ডট মানটা বের করে কয় নাম্বার দিবে? 3 4 নাম্বার দেবে। যে ফরম্যাট দিয়েছি
তোর প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই ফরম্যাটে হবে। এই জন্য তুমি এইটা যখন খাতায় লিখে নেক্সট ক্লাস অর্থাৎ 9 এর জায়গায় বি হবে, পরবর্তী ক্লাস 9B দেখবে, তো বলবে যে একেবারেই সহজ হচ্ছে কি শর্ত সাপেক্ষে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ। দেখো সূত্র যখন বুঝাচ্ছি একটু একটু কষ্ট হবে, কিন্তু যখন আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেবো আর এই স্ট্রাকচারের সাথে মিলাবো, পানির মতো সহজ হয়ে যাবে। এখন হয়েছে কি, এই জেডকে ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করব, তাহলে কি হবে ডেল জেড বাই ডেল ল্যামডা, অর্থাৎ এক্স হচ্ছে 1 নম্বর চলক, ওয়াই হচ্ছে দ্বিতীয় চলক, আর ল্যামডা হচ্ছে তৃতীয় চলক। আমি ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করেছি, তাহলে F1 F2 এখানে F3 হওয়ার কথা, কিন্তু আমি F ল্যামডা লিখলাম। আমি ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করে ল্যামডা লিখলাম। আমরা জানি যার সাপেক্ষে অন্তর্কলন করব সেটাকে ভেরিয়েবল ধরতে হবে, অর্থাৎ চলক ধরতে হবে। এখানে ল্যামডা হচ্ছে চলক, তাহলে ল্যামডা ছাড়া যারা থাকবে তারা কনস্ট্যান্ট, অন্তর্কলন 0, আর যারা ল্যামডার সাথে যুক্ত থাকবে তারা সহগ, যা আছে তাই লিখে ফেলতে হবে। এই জন্য বলেছিলাম অপটিমাইজেশনের অঙ্ক করার আগে অন্তর্কলনে পারদর্শী হতে হবে। সবকিছু প্লেলিস্টে আছে, ও প্লেলিস্ট থেকে যদি ধারাবাহিকভাবে ক্লাস করেন তাহলে সহজ হবে। তাহলে আমি যখন এটাকে ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করবো, এই পুরাটা 0 হবে, আর ল্যামডার সাথে এরা যুক্ত আছে, অতএব এরা সহগ। সহগ হিসাবে যা আছে তাই লিখবো, m মাইনাস px ইন্টু এক্স মাইনাস py ইন্টু ওয়াই। আর ল্যামডাকে ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করলে 1 লেখার দরকার নাই, ইকুয়াল টু 0। ডট ডট কয় নাম্বার, 1 2 3 4, এটা হচ্ছে 5 নাম্বার। অর্থাৎ ল্যামডার সাপেক্ষে যখন অন্তর্কলন করব, ওই যে বাজের সমীকরণ একটু পরিবর্তন করে ডান দিকটা বাম দিকে এনে ডান দিক 0 লিখেছিলাম, ঠিক এই ফরম্যাটটা বের হবে। কেন বের হবে? ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করলে, ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করলে যে এটা 0 হবে, এটা 1 হয়ে যাবে, এটা সহগ হিসাবে থাকবে। আর 0 কেন লিখেছি? তোমরা জানো যে সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত হচ্ছে প্রথম অন্তর্কলন 0, এই জন্য প্রথম অন্তর্কলন 0 দিয়েছি। আচ্ছা, এই 1 নাম্বার থেকে ল্যামডার মান বের করেছি, 3 নাম্বার থেকেও ল্যামডার মান বের করে 4 নাম্বার দিয়েছি, এখানে যা আছে তাই থাকবে। এখন একটু ভালো করে চোখ রাখো, খুব ভালো করে দেখো, 2 নাম্বারের বাম দিকে কে আছে? ল্যামডা আছে। 4 নাম্বারের বাম দিকে কে আছে? ল্যামডা আছে। তাহলে 2 নাম্বারের রাইট হ্যান্ড সাইডে যাই থাক না কেন, এটার মান কার সমান? ল্যামডা এর সমান। 4 নাম্বারের রাইট হ্যান্ড সাইড মানে সমান চিহ্নের ডান দিকে যাই থাক না কেন, এটা কার সমান? ল্যামডা এর সমান। অতএব 2 নাম্বারের রাইট হ্যান্ড সাইড আর 4 নাম্বারের রাইট হ্যান্ড সাইড পরস্পর কি হবে? সমান হবে। মনে করো আমার কলমটা হচ্ছে জব্বারের কলমের সমান, অনিকের কলম হচ্ছে জব্বারের কলমের সমান, অর্থাৎ আমার কলম জব্বারের কলমের সমান, অনিক বড়ুয়ার কলমটা জব্বারের কলমের সমান। তাহলে অনিক বড়ুয়ার কলম আর আমার কলম পরস্পর কি হয়ে গেছে? সমান হয়েছে, যুক্তি বলে। কেন যুক্তিটা বলছে? যুক্তিটা বলছে যে দেখো, যে আমাকে ইনফরমেশন দেয়া হচ্ছে অনিক বড়ুয়ার কলমটা মিস্টার জব্বারের কলমের সমান, আমার কলমটাও জব্বারের কলমের সমান। তাহলে জব্বারের সাথে পেয়ার করে আমরা বলছি আমার কলম আর অনিক বড়ুয়ার কলম সমান। অথবা আমি বলবো 2 ও 4 নং হতে, 2 ও 4 নং হতে, 2 সম্ভবত, হ্যাঁ, আর 4 নং হতে না বলে 4 নং সমাধান করে, 4 নং সমাধান করে কেন বলেছি? বলেছি যে এইটার রাইট হ্যান্ড সাইড আর
2 নাম্বার রাইট হ্যান্ড সাইড আর 4 নাম্বার রাইট হ্যান্ড সাইড এই দুইটা সমান হয়ে যাবে, এবং সমান হয়ে গেলে এদেরকে সমাধান করে এক্স বা ওয়াই এর মান বের করবে। এক্স বা ওয়াই এর মান বের করবে। যা বলছি তাই করতে হবে, বিন্দু মাত্র এদিক সেদিক নাই। এক্স বা ওয়াই এর মান কি করবে? বের করবে, বের করবে। মনে করো তুমি এক্স এর মান বের করলা, ঠিক আছে? এক্স এর মান যদি বের করো দেখবা ডানে কে থাকবে? ওয়াই থাকবে। এটা নাম্বার দাও 6 নাম্বার। এক্স এর মান যদি বের করো ডানে ওয়াই থাকবে, আর ওয়াই এর মান যদি বের করো ডানে এক্স থাকবে। ওয়াই এর মান বের করলে ডানে এক্স থাকবে। ডানে ওয়াই থাকবে মানে কি? তুমি এক্স এর যে মানটা বের করেছো, মনে করো সেটা এক্স ইকুয়াল টু 7 বের হয় নাই, এক্স ইকুয়াল টু 5 বের হয় নাই, বের হয়েছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই প্লাস 2, বা এক্স ইকুয়াল টু টোয়াইস ওয়াই প্লাস 7। অর্থাৎ এক্স এর মানটা সরাসরি বের না হয়ে ওয়াই এর সাপেক্ষে বের হয়েছে। যদি তুমি ওয়াই এর মানটা বের করতে তাহলে এক্স এর সাপেক্ষে বের হতো। যাক, এইটাকে তুমি 6 নাম্বার দিলা। এখন তুমি কি করবা? এক্স এর মান, কার মান? এক্স এর মান, তুমি এক্স এর মান তুমি 5 নং এ বসাবা। 5 নং এ বসিয়ে ওয়াই এর মান বের করবে। ওয়াই এর মান বের করবে। তোমাকে কি বলেছি? তোমাকে যে কথাটা বলেছি সেটা হচ্ছে এই এক্স এর মান যেটা পেয়েছো ওয়াই এর সাপেক্ষে, এই মানটা তুমি 5 নম্বরে এই এখানে এক্স এর মানটা বসাবে। দেখবে ওয়াই এর মান বেরিয়ে গিয়েছে, তখন ওয়াই এর মানটা হয়তো 7 বেরোবে, 10 বেরোবে, 15 বেরোবে। সাধারণত একটি নির্দিষ্ট মান বেরোবে ওয়াই এর মান যখন এক্স এর মানটা। এই জন্য বলেছি সমীকরণগুলো একেবারে খাতায় লিখে রাখো। ঠিক দেখবা কালকের ক্লাসে, নেক্সট ক্লাসে আমি ওই যে এক্স এর মান 6 নম্বরে আছে বলবো এক্স এর মান 5 নং এ বসিয়ে, ঠিক আছে? এক্স এর মান 5 নং এ বসিয়ে ওয়াই এর মান বের করবে। আমার ওয়াই এর মানটা বের হবে। এখন আমি কি করব জানো? ওয়াই এর মানটা এখন আমি কি করব আমি বলে দিচ্ছি, শোনো। ওয়াই এর মানটা 6 নং এ বসিয়ে এক্স এর মান বের করবে। ওয়াই এর যে নির্দিষ্ট মানটা পেয়েছি 6 নং এ বসিয়ে আমি কি করব? এক্স এর মান। এখন কথাটা লিখে দিচ্ছি, জায়গা নাই তো এই জন্য লিখছি। ওয়াই এর মান কয় নং এ? ওয়াই এর মানটা আমি যেটা পেয়েছি সেটা এখন 6 নম্বরে বসাবো। 6 নং এ বসিয়ে এক্স এর মান বের করবে। অর্থাৎ ঠিক এই পদ্ধতিতে আমাকে এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। একটা নির্দিষ্ট ফরম্যাট দিয়েছি, দেখবেন এই নির্দিষ্ট ফরম্যাটে 90% প্রবলেম কি হয়ে যাবে? সলভ হয়ে যাবে, সমীকরণের সমাধান হয়ে যাবে। প্রথমে তো আমি কি করেছি? এক্স এর মানটা এই ফাংশন বের করেছি ওয়াই এর সাপেক্ষে। এরপরে আমি এই এক্স এর মানটা 5 নম্বরে বসাবো। 5 নম্বরে বসালে আমি ওয়াই এর একটা নির্দিষ্ট মান পাবো, আর সেই নির্দিষ্ট মানটা আমি 6 নং এ বসাবো। আমি ওয়াই এর মানটা 6 নং এ বসিয়ে আমরা এক্স এর নির্দিষ্ট মান বের করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তো এক্স আর ওয়াই এর মান কি করেছি? বের করে ফেলেছি। এখন এক্স এবং ওয়াই এর এই মানে উপযোগ সর্বোচ্চ হয় কিনা সেটা নিশ্চিত হতে হবে, আর সেটা নিশ্চিত হওয়ার জন্য আমাকে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে কোথার থেকে? ওই যে প্রয়োজনীয় শর্ত যে পরীক্ষা করেছিলাম প্রথম লাইন অন্তর্কলনের, মানে 1, তারপরে কত? 3, এই যে F2, F ল্যামডা কত? 5। 1, 3 আর 5 নংয়ের সহায়তায় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। তুমি লিখবে কি? তুমি লিখবে x ইকুয়াল টু এত, ধরো 20, y ইকুয়াল টু মনে করো 30 হলে উপযোগ সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য F1 না 1 নং, F2 হচ্ছে কত? 3 নং, তারপরে 5 নং হতে পর্যাপ্ত শর্ত
নিম্নে পরীক্ষা করা হলো। আর এই পর্যাপ্ত শর্ত পরীক্ষা করার জন্য তোমাকে হেসিয়ান নির্ণায়ক তৈরি করতে হবে। এই জন্য তোমাকে কার কার মান বের করতে হবে। এই 1 নংকে আবার অন্তর্কলন করে তুমি কার মান বার করবা, F11 এর মান বের করবা। কার মান? তুমি কার মান বার করবা? F11 এর মান বের করবা। 1 নংকে আবার x এর সাপেক্ষে অন্তর্কলন করে তুমি F11 এর মান বের করবা। এই 1 নংকে তুমি আবার y এর সাপেক্ষে অন্তর্কলন করে তুমি F12 এর মান বের করবা। আর ইয়ংস থিওরেম অনুযায়ী F12 যে কথা, F21 একই কথা। কথাগুলো আমি অনেকবার বলেছি। এগুলো আলোচনা করে F11 F12 কিভাবে বের করতে হয় এগুলো আলোচনা করে কিন্তু আমি কি করেছি, আমি স্বাধীন চলক দুইটার ক্ষেত্রে অপটিমাইজেশন ব্যাখ্যা করেছি। এরপরে এটাকে 3 নম্বর চলক মানে কি, ল্যামডা। কে? ল্যামডা। কারণ আমাদের প্রথম চলক x, দ্বিতীয় চলক y, তৃতীয় চলক ল্যামডা। এটাকে যখন ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করব তখন আমি পাবো F1 ল্যামডা। ইয়ংস থিওরেম অনুযায়ী F1 ল্যামডা যে কথা, F ল্যামডা 1 একই কথা। আমি এইটার মান বের করব। প্রিয় শিক্ষার্থীরা, কি বললাম? এটাকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে F11, y এর সাপেক্ষে অন্তর্কলন করে F12, F12 যে কথা, F21 একই কথা। তারপরে ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করে F1 ল্যামডা, F ল্যামডা 1 একই কথা বের করব। এরপর F2 কে আমি কার সাপেক্ষে অন্তর্কলন করব? আবার y এর সাপেক্ষে, আবার y এর সাপেক্ষে F22 বের করব। এরপর আমি F2 কে x এর সাপেক্ষে অন্তর্কলন করার দরকার নেই, F21 বের করে ফেলেছি। তাহলে F2 কে এখন আমি ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করব। হবে কি, F2 ল্যামডা। F2 ল্যামডা যে কথা, F ল্যামডা 2 একই কথা। x এর সাপেক্ষে অন্তর্কলন করি নাই কেন? F21 আগে বের করা হয়ে গেছে, কারণ F12 এর সমান। আমি কি করলাম, F2 কে ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করে F2 ল্যামডা সমান F ল্যামডা 2 বের করব। আর তো কিছু নাই। তাহলে এখন এই যে F ল্যামডা আছে, এইটাকে আবার ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করে আমি F ল্যামডা ল্যামডা বের করব। F ল্যামডা ল্যামডা কার সাপেক্ষে অন্তর্কলন করে? ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করে F ল্যামডা ল্যামডা বের করব। কয়টা উপাদান বের হলো দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা উপাদান বের হলো। কয়টা? 9টা উপাদান। এর মানে এই হেসিয়ান ম্যাট্রিক্সটা হবে 3/3, 3টা সারি 3টা কলাম। কারণ 3টা সারি 3টা কলাম হলে 9টা উপাদান পাওয়া যাবে। এবং এক্ষেত্রে এটাকে বলে বর্ডার্ড হেসিয়ান নির্ণায়ক। এই হেসিয়ান নির্ণায়কের নাম কি? এই হেসিয়ান নির্ণায়কের নাম হচ্ছে বর্ডার্ড হেসিয়ান নির্ণায়ক। তা এখন আমার কাজ হচ্ছে বর্ডার্ড হেসিয়ান নির্ণায়কটা বার করা। এটাকে H বার দ্বারা প্রকাশ করা হয়। অনেকে লেখে বাংলায় সীমায়িত হেসিয়ান নির্ণায়ক, সীমায়িত। ইংরেজিতে বর্ডার্ড হেসিয়ান নির্ণায়ক। আর তুমি যদি H লেখে একটা বার দিয়ে দাও তাহলে আমি এটা বুঝবো বর্ডার্ড হেসিয়ান নির্ণায়ক। আর বার না দিলে নরমাল হেসিয়ান নির্ণায়ক। আমরা এর আগে যে শর্তহীন সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ করেছি, নরমাল হেসিয়ান নির্ণায়ক। শর্তযুক্ত হলে বর্ডার। আসো হেসিয়ান নির্ণায়কটা কি হবে? হেসিয়ান নির্ণায়কটা কি হতে পারে? প্রথমে দেখো 11 মানে 1 1, এরপরে 12 F12, এরপরে 13 মানে কি F13। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমি তৃতীয় চলকটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করেছি, অর্থাৎ 3 এর জায়গায় ল্যামডা হবে F1 ল্যামডা। তৃতীয় চলককে ল্যামডা দ্বারা প্রকাশ করেছি, F1 ল্যামডা। ঠিক আছে? চতুর্থ চলক নাই, অথবা এখানে কিছু নাই। তাহলে এখানে ব্যাক করে আসতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, মানে 2 1। 2 নাম্বার সারি 2, 1 নাম্বার কলাম 1 2 1, F21 F21। আহা, ভুল লিখেছি, F21। এটা হচ্ছে F22, এটা হচ্ছে F22
F2 21 22 23 তিনের জায়গায় ল্যামডা হবে F2 ল্যামডা। এরপরেরটা কি প্রিয় শিক্ষার্থীরা, যে F31 মানে F ল্যামডা 1, F ল্যামডা 1। এরপরেরটা হচ্ছে F ল্যামডা 2 31 32 33 33 33 মানে F ল্যামডা ল্যামডা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন এই মানগুলো বের করবে তখন দেখবে এখানে হয়তো -2 বেরিয়েছে, এখানে হয়তো 1 বেরিয়েছে, এখানে হয়তো 0 বেরিয়েছে, এখানে হয়তো 0 বেরিয়েছে, এখানে হয়তো 3 বেরিয়েছে, এখানে হয়তো 5 বেরিয়েছে। এই মানগুলো এখানে বসাবে, এই মানগুলো এখানে বসাবে। এর আগে তুমি কি করেছিলা, হেসিয়ান নির্ণয়কে মানগুলো বসানোর পর যে H1 এর মান বের করেছিলা, H2 এর মান বের করেছিলা। শর্তযুক্ত সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণে তোমাকে H1 আর H2 এর মান বের করা লাগবে না, তুমি পুরা হেসিয়ান নির্ণায়কের মান বের করবা। অর্থাৎ এই মানগুলো বসানোর পর তুমি নির্ণায়কের মান বের করবা। কিভাবে 3/3 নির্ণায়ক মান বের করা হয় এটা আমরা ম্যাট্রিক্স অধ্যায়ে আলোচনা করেছি, এর আগেও আমরা আলোচনা করেছি। আমরা এইটা লিখে সারি কাটবো, কলাম কাটবো, এইটার নির্ণায়ক মান। এইটার চিহ্ন প্লাস হলে মাইনাস লিখবো, মাইনাস হলে প্লাস লিখবো, সারি কাটবো, কলাম কাটবো, এইটা দিয়ে নির্ণায়ক মান বের করতে হবে। এইটা লিখে চিহ্ন যাচ্ছে তাই থাকবে, সারি কাটবো, কলাম কাটবো, এইটা দিয়ে যে নির্ণায়ক মানটা বের করব। এরপর একটা নির্দিষ্ট নির্ণায়ক মান পাবো। এই নির্দিষ্ট নির্ণায়ক মানটা যদি প্লাস হয় তাহলে এটা গ্রেটার দেন 0 হবে। আর নির্দিষ্ট নির্ণায়ক মানটা যদি মাইনাস হয়, মানে এই H বারের মানটা -2 বেরিয়েছে, -2 মানে কি স্মলার দেন 0 হবে। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলবো সর্বোচ্চ। অর্থাৎ হেসিয়ান নির্ণায়কের মানটা যদি কি হয়, গ্রেটার দেন 0 মানে ধনাত্মক হয়, তাহলে আমরা বলবো এখানে x = 20 y = 30 মনে করি, হলে উপযোগ সর্বোচ্চ হবে। আর যদি হেসিয়ান নির্ণায়কের মান স্মলার দেন 0 হয় তাহলে আমরা বলবো সর্বনিম্ন। অর্থাৎ x = 20 y = 30 হলে উপযোগ সর্বনিম্ন হবে, বা উৎপাদন x = এত y = এত হলে খরচ সর্বনিম্ন হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা মান সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে? আমরা শর্তহীন সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণে H1 এর মান, H2 এর মান, H3 এর মান, H3 তিন চলক হলে আলাদা আলাদা বের করতে হয়। কিন্তু শর্তযুক্ত সর্বোচ্চকরণে H1 H2 H3 নাই। এখানে পুরা হেসিয়ান নির্ণায়কের মানটা বের করব। সেটি যদি ধনাত্মক হয় মানে গ্রেটার দেন 0 হলে সর্বোচ্চ, ঋণাত্মক যদি হয় স্মলার দেন 0 হলে সর্বনিম্ন। উপযোগ অপেক্ষকের অঙ্ক দেয় যদি, আর ডাকটা যদি সঠিক হয় তাহলে তোমার হেসিয়ান নির্ণায়কটা গ্রেটার দেন 0 হবে, কারণ আমরা উপযোগ সর্বোচ্চ হয়। আর খরচের অঙ্ক যদি হয় তাহলে কাম্যমান হচ্ছে সর্বনিম্নকরণ, ডাক যদি শুদ্ধ হয় স্মলার দেন 0 হবে। কারণ সঠিকভাবে ডাক না লিখলে উল্টো পাল্টো রেজাল্ট আসতে পারে। তো এটা মুখস্থ করে নিবা, হেসিয়ান নির্ণায়ক গ্রেটার দেন 0 হলে সর্বোচ্চ, স্মলার দেন 0 হলে সর্বনিম্ন। প্রিয় শিক্ষার্থীরা, খুব কম সময়ের ভিতরে তোমাদেরকে আমি 9B ক্লাসটা দিব। 9B, এই 9B ক্লাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসে ইউটিলিটির শর্ত সাপেক্ষে সর্বোচ্চকরণের একটা অঙ্ক করিয়ে দেব, আরো করাবো। এবং আজকে যে আলোচনা করেছি সেটা একটা খাতায় লিখে রাখো। 9B ক্লাসটা করার সময় খাতা লেখার সাথে দেখবা আমার কথাগুলোর মিল আছে কিনা। এই অঙ্কটা ল্যাগ্রেঞ্জ গুণক ছাড়াও, হেসিয়ান নির্ণায়ক ছাড়াও অন্য পদ্ধতিতে করা যায়। তা আমি যেটা পছন্দ করি সেটাই করাচ্ছি। আর অনেক সময় বলে ল্যাগ্রেঞ্জ গুণকের মাধ্যমে, তখন আপনি বাধ্য হয়ে যাবেন এটা দিয়ে কি করতে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো। এখন একটা কথা বলছি, যারা সরাসরি ডাউনলোড না করে ইউটিউব থেকে ক্লাস দেখছেন তারা দেখবেন এখানে 4টা বক্স চলে এসেছে। প্রথম বক্সে ক্লিক করলে চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে। বাকি 3টা বক্স হচ্ছে প্লেলিস্ট। আমি জানি
আমাদের অনেকের ভিতর দুর্বলতা আছে, প্লেলিস্ট কি আমরা এটা চিনি না। প্লেলিস্টটা হলো, আমি যদি ফার্স্ট ইয়ারের গণিতের যে প্লেলিস্ট আছে এইটাতে যদি ক্লিক করো তাহলে ফার্স্ট ইয়ারের গণিতের সমস্ত ক্লাস পাবে, সিলেবাস কমপ্লিট। এখন যেটা হচ্ছে একটু পুরাতন ক্লাসটা মোবাইল ক্যামেরায় চেঞ্জ করে এই ক্যানন ক্যামেরায় কি করছি দিচ্ছে, কোর্স কমপ্লিট। আপনি ক্লাসগুলো একেবারে প্লেলিস্টে 1, 2 থেকে ধারাবাহিকভাবে দেখবেন, কারণ আন্তাজে সিরিয়াল ভঙ্গ করে যদি দেখেন তাহলে কঠিন হয়ে যাবে আপনার জন্য। এই যে কেউ যদি আজকে অপটিমাইজেশন দেখা শুরু করে, এটা তার জন্য কঠিন হয়ে যাবে, কারণ অপটিমাইজেশন দেখার আগে সমীকরণের সমাধানটা দেখতে হবে, এরপর অন্তর্কলন যদি না দেখে অপটিমাইজেশনের কিছুই সে বুঝবে না, বলবে গণিত খুবই কঠিন। আসলে একটি সহজ সাবজেক্ট। সহজ করার দায়িত্ব আমরা নিজেরাই সহজ করি, আমরা নিজেরাই কঠিন করি। এরপরে মনে করো মাইক্রো ইকোনমিক্সেরও প্লে লিস্ট দেবো, আরও অনেক প্লে লিস্ট আছে, সেটা পেতে হলে তোমাকে আমার চ্যানেলে যেতে হবে, কারণ এখানে 3টার বেশি প্লে লিস্ট দেওয়া যায় না। আর চ্যানেলে কীভাবে যেতে হবে দেখবে, এখানে এই শেষের দিকে একটা কার্ড থাকবে, এখানে ক্লিক করে ওটাতে ক্লিক করবা, তখন বুঝতে পারবো আমার চ্যানেলে কিভাবে যাওয়া যায়। আসলে ইউটিউবের যে কোনো চ্যানেলের ভিতরে না গেলে তুমি ওই চ্যানেলে কি আছে সেটা তুমি জানতে পারবে না। এই জন্য প্রয়োজনে যারা অভিজ্ঞ তাদের সহায়তা কি করে নাও। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে কি করলাম, শেষ করলাম।